সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের করোনা ভাইরাসের কারণে স্কুলের সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও অনলাইন ক্লাসের ব্যবস্থার মাধ্যমে আমরা তোমাদের সাথে যে ক্লাসের ব্যবস্থা করেছি বা যে ক্লাস যোগাযোগ করছি সেই ক্লাসগুলো তোমরা নিশ্চয় ভালো করে দেখছো এবং বুঝতে পারছো। তারই ধারাবাহিকতায় আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস নেব। বাংলা প্রথম পত্রের যে গদ্যাংশ এবং পদ্যাংশ দুইটা বিষয় আছে, তার মধ্যে পদ্যাংশ থেকে আমি একটি কবিতা নিয়ে আজকে আলোচনা করব। সেই কবিতাটির নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি। তো বঙ্গভূমির প্রতি কবিতাটির লেখ বা কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি আলোচনা করার আগে আমরা কবির সম্পর্কে একটু আলোচনা করব, কেননা কবিতাটি আলোচনা করার আগে সেই কবির সম্পর্কে আমাদের জানা দরকার। তো দেখো, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারটি হচ্ছে জমিদার পরিবার, অর্থাৎ সম্ভ্রান্ত জমিদার পরিবার। এই সম্ভ্রান্ত জমিদার পরিবারে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তার মধ্যে তার যে ভাষাটি, অর্থাৎ যে ভাষার সাহিত্য তাকে খুব বেশি টানত, সেই ভাষাটি হচ্ছে ইংরেজি ভাষা বা ইংরেজি সাহিত্য। তাই তিনি 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তার যখন তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তখন তার নাম ছিল হচ্ছে শ্রী মধুসূদন দত্ত। কিন্তু যখন 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ মধুসূদনের আগে মাইকেল শব্দটি যুক্ত করা হয়। আর তিনি মৃত্যুবরণ করেন 1873 সালে কলকাতার আলিপুর হাসপাতালে। তো মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তার পিতা তাকে ত্যায্য পুত্র করে, তাতেও তিনি কর্ণপাত করেননি, কেননা তার স্বপ্ন ছিল ইংরেজি সাহিত্য রচনা করার। তিনি ইংরেজি সাহিত্য রচনার জন্য সুদূর ফ্রান্সে চলে যায়। ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি যে সাহিত্য রচনা করেন, সেই সাহিত্যে অর্থাৎ ইংরেজি দুইটা কাব্য রচনা করেন। সেই কাব্য দুইটার নাম হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি। তো ভিশন অফ দ্য পাস্ট আর ক্যাপটিভ লেডি কিন্তু খুবই ভালো দুইটি কাব্য। তারপরেও ইংরেজরা এই কাব্য গ্রহণ করেননি, কেননা তিনি জাতিতে ছিলেন বাঙালি। তাই ইংরেজরা তাকে বলল যে একজন বাঙালি হয়ে তার ইংরেজি সাহিত্য আমরা কেন গ্রহণ করব। তাই তিনি সেখানেই ব্যর্থ হয়। তবে তার অমর কীর্তি বা বিখ্যাত কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের আগে আর কোনো কবি মহাকাব্য রচনা করেননি। তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে মহাকাব্য রচনা করেন। সেই মহাকাব্যের নাম মেঘনাদ বধ। এছাড়াও তিনি বাংলা সনেটের জনক। তিনি বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি হস্তক্ষেপ করেননি। তাকে বলা হয় আধুনিক বাংলা কবিতার জনক বা আধুনিক বাংলা সাহিত্যের জনক। তিনি সার্থক নাটকের জনক। তার সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। মধুসূদনের সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। তিনি সার্থক ট্র্যাজেডির জনক। সেই সার্থক ট্র্যাজেডি কি?
সেই সার্থক ট্র্যাজেডি হচ্ছে কপালকুণ্ডলা। তিনি চতুর্দশ পদাবলী কবিতার জনক। বিভিন্ন এরকম অনেক, অর্থাৎ বাংলা সাহিত্য যদি কারো কাছে সবচেয়ে বেশি ঋণী হয়ে থাকেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত যে পদাবলী রচনা করেছিলেন বা গীতি কবিতা রচনা করেছিলেন, সেই গীতি কবিতার গুলোর মধ্যে এই বঙ্গভূমির প্রতি কবিতাটি অন্যতম। বঙ্গভূমির প্রতি কবিতাটি কি অন্যতম। তো তিনি যে ছদ্মনামে লিখে কবিতা লিখেছিলেন সেই ছদ্মনামটি হচ্ছে টিমোথি এন পোয়েম। তাহলে তিনি যে গীতি কবিতাগুলো লিখেছিলেন সেই গীতি কবিতা কি যে ছদ্মনামে লিখেছিলেন সেই ছদ্মনামটি কি টিমোথি এন পোয়েম। এছাড়াও তার প্রহসন রয়েছে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো। তার প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো। এছাড়াও তার পত্র কাব্য রয়েছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা হচ্ছে তার পত্র কাব্য। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি বঙ্গভূমির প্রতি কবিতাটি, সেই কবিতাটি আমরা আলোচনা করব। তার আগে আমরা কবির সম্পর্কে কি করলাম, অর্থাৎ সামান্য কিছু আলোচনা করলাম, যাতে তোমরা এই কবির সম্পর্কে কোনো শর্ট প্রশ্ন আসলে তার উত্তর করতে পারো। তো দেখো আমরা বঙ্গভূমির প্রতি যে কবিতাটি আছে এই কবিতাটি এখন পড়ব। রেখো মা দাসের মনে এমিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। বলছে রেখো মা দাসের মনে। এখানে মা বলতে মাতৃভূমি বা নিজ দেশ। তাহলে এখানে মা বলে কাকে সম্বোধন করেছেন কবি? মাতৃভূমিকে। তারপরে বলছে দাসের মনে, আর নিজেকে কি মনে করেছে? দাস। দেখো তাহলে কবি শুরুতেই বলছে যে রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে। মিনতি মানে প্রার্থনা করা। মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। সাধিতে মনের স্বাদ অর্থাৎ বলছে যে ঘটে যদি পরমাদ। পরমাদ মানে হচ্ছে ভুল ভ্রান্তি। রেখো মা দাসের মনে এমিরতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। কবি মাতৃভূমিকে বলছে যে, অর্থাৎ কবি মাতৃভূমিকে মা বলে সম্বোধন করে নিজেকে দাস মনে করেছেন এবং দাস মনে করে এই মাতৃভূমিকে বলছে যে আমি তোমার কাছে প্রার্থনা করি যদি আমার নিজের স্বাদ বা ইচ্ছা পূরণ করতে যেয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কি করবে? মধুহীন করোনা গো তব মন কপনন্দে। অর্থাৎ মা এখানে মন কক নদে, সেই মন কক নদে মানে পদ্ম ফুল, লাল পদ্ম ফুল। মন কক নদ, মন কক নদ মানে হচ্ছে লাল পদ্ম ফুল বা লাল পদ্ম। বলছে যে মা যেমন তার সন্তানকে সমস্ত ভুল ক্ষমা করে দেয়, ঠিক আবার মধু ভ্রমর যেমন কি মধু হয়ে অর্থাৎ মধু পান করে
আমিও তেমনই ভাবে মা, যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিও। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেল তাহে। তাই বলছে যে দেখো, তাহলে কি প্রবাসে মানে যারা বিদেশে থাকে বা অন্য দেশে, প্রবাসে মানে অন্য দেশে। তারপরে কি বলছে, দৈব বসে মানে হঠাৎ, দৈব মানে হচ্ছে হঠাৎ। তারপরে কি বলছে, যে জীব তারা যদি খসে, এখানে জীব তারা বলতে প্রাণবায়ু বুঝিয়েছে, প্রাণবায়ু। তাই বলছে প্রবাসে দৈব বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। বলছে যে প্রবাসে থাকা অবস্থায় যদি হঠাৎ আমার মৃত্যু ঘটে, তাতেও আমার কোনো আপেক্ষ থাকবে না বা দুঃখ থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চির স্থির কবে নীর হাইরে জীবন নদে। তার মানে বলছে যে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত, জন্মেলাই তাকে মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে যার জন্ম আছে তার মৃত্যু নেই, এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। যারাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তারই মৃত্যু হতে হবে। অমর কে কোথা রবে, কেউ কোনোদিন অমর থাকে না, পৃথিবীতে কেউ কোনোদিন অমর থাকে না। চিরস্থির কবে নীর, অর্থাৎ নদীর স্রোত বা পানি কখনোই স্থির থাকে না, সে চলমান। মানুষের জীবনও কিন্তু চলমান, মানুষের জীবনও স্থির থাকে না। দেখো, প্রথমে যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন ছিলাম আমরা কি শিশু, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে প্রৌঢ়, তারপরে কি বৃদ্ধ। তো মানুষের জীবনও দেখো নদীর মতো বহমান বা চলমান। বলছে হাই রে জীবন, হাই রে জীবন নদে, অর্থাৎ মানুষের জীবনও কি নদীর মতো চলমান। তাই মানুষ জন্মগ্রহণ করলেই যে তাকে মৃত্যুবরণ করতে হবে এটা কিন্তু নিশ্চিত। কবিও তাই বলছে যে আমি প্রবাসে থাকা অবস্থায় যদি আমি হঠাৎ মৃত্যুবরণ করি তাতে আমার কোনো আপেক্ষ থাকবে না। তুমি মা নিজ সন্তান মনে করে আমাকে আমার সমস্ত যে স্বাদ আহ্লাদ পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে তুমি তার নিজের সন্তান মতো করে সন্তান মনে করে আমাকে কি করে দেবে, ক্ষমা করে দেবে। এরপরে দেখো বলছে কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। বলছে কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডোরি সমনে। ডোরি মানে ভয় পাওয়া, ডর মানে কি, ডর মানে হচ্ছে ভয় পাওয়া, ডর মানে হচ্ছে ভয় পাওয়া। ডোরি মা বলছে নাহি মা ডোরি সমনে, সমন মানে কেনা হচ্ছে মৃত্যুর দূত, অর্থাৎ আমরা যারা মুসলমান তারা মৃত্যুর দূত হিসাবে কাকে বলি, আজরাইলকে। তাই বলছে আমি আজরাইল আমার সামনে আসলেও আমি সেখানে ভয় পাবো না, যদি মা তুমি আমাকে সাহস যোগাও বা তুমি যদি আমার সঙ্গে থাকো। মক্ষিকাও গলে না গো, মক্ষিকা মানে হচ্ছে মাছি, বসি মাছিও গলবে না, কখন, পড়িলে অমৃত হ্রদে। অমৃত মানে কি, যার মৃত্যু নেই, অমৃত মানে যার মৃত্যু নেই। অর্থাৎ ভারতীয় পুরাণে অমৃত বলতে এক ধরনের পানীয়কে বোঝায়, যা খেলে সে মৃত্যুবরণ করে না, সে অমৃত হয়ে যাবে। আর হ্রদ বলতে বিশাল জলরাশিকে বোঝায়। তো বলছে যে মক্ষিকাও গলে না, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হতে।
সেই ধন্য নরকলে লোকে যারে নাহি ভোলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। বলছে যে সেই ধন্য নরকলে অর্থাৎ সেই সৌভাগ্যবান, সেই সৌভাগ্যবান এই পৃথিবীতে। নরকলে মানে কি? লোকের মধ্যে, লোকে যারে নাই বলে, মানুষ যাকে ভুলবে না, স্মরণ করে রাখবে মনের মন্দিরে সদা। মনের মন্দিরে মানে মনের হৃদয়, অর্থাৎ মন্দিরে মানে হৃদয়ের মাঝে, সদা সেবে সর্বজনে অর্থাৎ সদা মানে সব সময়, সেবে মানে স্মরণ করবে, সর্বজন মানে সবাই। অর্থাৎ বলছে যে তুমি পৃথিবীতে এমন কাজ করে যাও যাতে তুমি মৃত্যুর পরেও সবার কাছে জীবিত হয়ে থাকবে বা সবার মনে স্থান লাভ করে যাবে। তাই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করে যাও যাতে মানুষ তাকে স্মরণ করে। ঠিক তেমনই ভাবে আমাদের মাইকেল মধুসূদন দত্ত এমন একটা সাহিত্য রচনা করে গেছেন, যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে ততদিন আমরা মাইকেলকে কিন্তু স্মরণ করে যাব। সেটা কিসের কারণে? এই বাংলা সাহিত্যের যে প্রথম মহাকাব্য মেঘনাদ বধ, সেই মেঘনাদ বধ কাব্যের জন্য কিন্তু আমরা মাইকেলকে সারা জীবন স্মরণ করে যাব। অর্থাৎ বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে, মাইকেল মধুসূদন দত্তও ততদিন মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে বা বেঁচে থাকবে। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ না গো শ্যামা জন্মতে। বলছে যে কিন্তু কোন গুণ আছে, বলছে কিন্তু এমন কোন গুণ আছে যে যাচিব মানে হচ্ছে নিবেদন করব বা আবেদন করব, যে তব কাছে তোমার কাছে। বলছে আমার এমন কি গুণ আছে যে আমি তোমার কাছে কি করব? নিবেদন করব। হেন অমরতা আমি, অর্থাৎ বলছে হেন অমরতা আমি আমার মৃত্যুহীন, অর্থাৎ আমার মৃত্যু হবে না, কহ গো শ্যামা জন্ম নদে। অর্থাৎ বলছে কি কহ গো শ্যামা জন্ম নদে, অর্থাৎ শ্যামা মানে কি? এই জন্মভূমি, সবুজ শ্যামল জন্মভূমি। তাই বলছে যে জন্মভূমি, সবুজ শ্যামল জন্মভূমিকে মা মনে করে বা মাতৃভূমি মনে করে কবি বলছে যে আমার এমন কি গুণ আছে যে আমি তোমাকে বলবো যে আমি অমর, আমার মৃত্যু নেই। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। বলছে যে যদি তুমি আমাকে দয়া করো আর আমার ভুল দোষ গুণ না ধরো তাহলে অমর করিয়া বর, অর্থাৎ তুমি আমাকে অমর করিয়া বর, অর্থাৎ এমন আশীর্বাদ করো বা প্রার্থনা দোয়া করো, দেহ দাহে সুবরদে। বলছে যে তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমার ভুল না ধরে আমার গুণগুলো আলোচনা করো বা প্রশংসা করো, তাহলেই কিন্তু আমি এই পৃথিবীতে অমর হয়ে যাব। অর্থাৎ আমার মা, অর্থাৎ মা যেমন তার সন্তানকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে খ্যাতি বা যশগুলো নিয়ে আলোচনা প্রশংসা করে বা গর্ববোধ করে, তুমিও যদি আমার ভুলগুলো না ধরে আমার খ্যাতি বা ভালো কাজগুলো নিয়ে প্রশংসা করো, তাহলে আমিও মা অমর হয়ে থাকবো এই পৃথিবীতে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথাফলে মধুময় তামরস, কি বসন্ত কি শরতে। বলছে যে ফুটি যেন স্মৃতি জলে, অর্থাৎ স্মৃতিতে, মানে মানুষের স্মৃতি, বলছে ফুটি যেন স্মৃতি জলে, অর্থাৎ মানুষের স্মৃতিতে যদি থাকে, মানুষ মানে মন, মা যথা ফলে মধুময় তামরস, তামরস মানে হচ্ছে পদ্ম ফুল, কি বসন্ত, বলছে যে কি বসন্তকাল, কি শরদে মানে শরৎকাল। বলছে যদি এই স্মৃতিগুলো কি মানুষের মাঝে থাকে, তাহলে আমি পদ্ম ফুল হয়ে ফুটবো, সেটা শরৎকাল হোক এবং বসন্তকাল হোক, অর্থাৎ সারা বছরই আমি মানুষের মাঝে পদ্ম ফুল হয়ে ফুটে থাকতে চাই। তুমি যদি মা আমাকে
কি করো, আশীর্বাদ করো। কেননা মায়ের দোয়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দোয়া। মা যদি সন্তানের উপর একবার ভালো মনে বা খুশি মনে সন্তানকে দোয়া করে দেয়, তো সৃষ্টিকর্তা সেই দোয়া সাথে সাথে কবুল করে। আবার মা যদি কোনো কষ্ট নিয়ে সন্তানের উপর বড় দোয়া করে, তাহলে সেটাও কিন্তু সাথে সাথে লেগে যায়। কি দেখো, আমাদের কবিও কিন্তু সেই একইভাবেই কথা বলছে, বলছে তুমি আমার মা। জন্মভূমিকে কি বলেছে? মা। তো মা, তুমি যদি আমাকে ভুলগুলো না ধরে যদি আমার গুণগুলো ধরো, তাহলে এবং আমার জন্য আশীর্বাদ করো, তাহলেই আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো, অর্থাৎ মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকবো, সেটা তুমি যদি আমাকে আশীর্বাদ করো। তো আমরা দেখো আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করলাম, সেই কবিতাটা হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতা। অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে কি কবি বিদেশে থাকলেও সে তার মাতৃভূমি বাংলাদেশ এর প্রতি, তার জন্মভূমির প্রতি যে গভীর টান, যে অনুরাগ, যে ভালোবাসা, সেই অনুরাগ ভালোবাসা কবিতা বঙ্গভূমির প্রতি কবিতার মাধ্যমে প্রকাশ ঘটিয়েছে। তাই বলছে যে মা, মাটি এবং মাতৃভাষা এই তিনটি একে অপরের সাথে পরিপূরক। অর্থাৎ মাকে যেমন ভালোবাসতে হবে, মাতৃভাষাকেও তেমনই ভাবে ভালোবাসতে হবে, আবার মাতৃভূমিকেও। আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঠিক তেমনই ভাবে মাতৃভূমিকেই তার মায়ের মতো ভালোবেসেছেন এবং তাকে শ্রদ্ধা করেছেন এবং সম্মান করেছেন। তো আজকে আমরা এই পর্যন্তই। নিশ্চয় তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো এবং এটা তোমরা অনুধাবন করেছো। আবারও তোমরা অনলাইনে ক্লাসটা বারবার দেখবে এবং দেখবে যে তাহলেই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।